নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ব্লগটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। পুরী থেকে ভাইজ্যাক প্রায় ৮ থেকে ৯ ঘন্টা রুট জার্নি কভার করে আমরা পৌঁছই আমাদের শেষ গন্তব্যে ভাইজ্যাকের হোটেল সুপ্রিম। যেহেতু এই হোটেলে আমরা আগেও থেকে গেছি, তাই এই হোটেলেই আমরা দ্বিতীয়বার এলাম। ভাইজ্যাক আমরা দুদিনের জন্য এসেছি। ৩ এবং ৪ জুলাই আমরা ভাইজ্যাক থাকবো। মানে আজ আর আগামীকাল ৫ জুলাই সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়বো বাড়ির দিকে। এখন প্রায় ৭টা মতো বাজে। আমরা সুপ্রিম হোটেলে চেক ইন করে ৩টে রুম নিলাম দুদিনের জন্য। তবে ২০১১তে যে সুপ্রিম হোটেল দেখেছিলাম এখন আর হোটেলটা তেমন নেই, অনেকটাই পাল্টে গিয়েছে। রিসেপশন থেকে হোটেল রুম সবই চেঞ্জ করা হয়েছে। বাথরুমগুলি আগে এমন ছিল না, এগুলোকেও পরিবর্তন করা হয়েছে। এই হোটেলের কিচেনটা আগে বাইরে ছিল, এখন সেটা গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছে। এখন রুম ভাড়াও যেমন বেড়েছে এবং ব্রেকফাস্টও ইনক্লুড করেছে, যা আগে ছিল না। পরপর ৩টে রুম দেওয়া হয়েছে। এটা সুখেন্দার রুম। তবে আমাদের রুমে একটা সমস্যা হয়েছে, আমাদের রুমের দরজাটা ছিটকিনিটি ঠিকমতো আটকাচ্ছে না। হোটেল স্টাফকে জানানো হয়েছে, তারা একজন কার্পেন্টারকে পাঠাবেন বললেন। তিনি ছিটকিনিটি ঠিক করে দিয়ে গেলে আমরা আবার একটু বেরোবো। আমাদের ঘরগুলি ফার্স্ট ফ্লোরে। রুমগুলি বেশ পরিষ্কার এবং স্টাফরা বেশ সহকারী। অসুবিধা সুবিধা সবই তারা যত্ন সহকারে শুনছিলেন। এই কথাটি বললাম কারণ আমরা এসেছি অন্ধ্রপ্রদেশে। এখানে ভাষার একটা বিরাট সমস্যা আছে। অন্ধ্রপ্রদেশের মাতৃভাষা তেলুগু। এখানকার মানুষেরা হিন্দি খুব একটা বোঝেন না বা বলতে পারেন না। এর আগেরবার অন্ধ্রপ্রদেশে এসে আমরা কথা বলার ক্ষেত্রে অনেকটাই সমস্যার সম্মুখীনে পড়েছিলাম। আগেরবার যিনি রিসেপশনে ছিলেন তিনি ইংরেজি বাদে কোনো ভাষাই বলতে পারতেন না। ইংরেজি আমরা খুব ভালো একটা বলতে পারি না, তাই আমাদের অনেকটাই সমস্যার সম্মুখীনে পড়তে হয়েছিল। কিন্তু এইবার যিনি রিসেপশনে আছেন তিনি সকল ভাষাই পারেন, ফলে এবার আমাদের কথা বলতে কোনো সমস্যা হয়নি। এখন প্রায় ৮টা। আমরা এলাম কুরসুরা সাবমারিন দেখতে। এই নিয়ে দ্বিতীয়বার সাবমারিনটি দেখতে এলাম। ৭০ টাকা করে টিকিট পড়েছে এক একজনের এবং ভিডিওগ্রাফি করার জন্য ২০০ টাকা দিতে হয়েছে। হোটেল থেকে খুবই কাছাকাছি অবস্থিত এই মিউজিয়ামটি। অটোয়ে ১০ থেকে ১৫ মিনিট সময় নিয়েছে। সাবমারিনটি আরকে বিচের একেবারেই পাশে রাখা। সোমবার বাদে প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৮:৩০ পর্যন্ত খোলা থাকে। এখন আমরা সাবমারিনের সিঁড়ি দিয়ে উপরে উঠছি। বিরাট বড় সাবমারিন এটি। পাশ থেকে সাগরের ঢেউয়ের শব্দ আসছে এবং প্রচুর হাওয়া। আরকে বিচ, যা বিশাখাপত্তনমের রামকৃষ্ণ বিচ নামে পরিচিত। এই যে সমুদ্র, এটা আসল না নকল, এটা বললে এটা স্মৃতি করে দেন। মানুষগুলো নকল, সাবমেরিন নকল না। হ্যাঁ, সাবমেরিন নকল না। রাহুলের আগেও এসেছে, তখনও ৪ বছর বয়স। ও তখন যা দেখেছে তার কিছুই মনে নেই। এখন যেগুলো দেখছে সেগুলো ওর স্মৃতিতে থাকবে। তবে হ্যাঁ, এটি ভারতের একটি আসল সাবমারিন, যা এখন জাদুঘরে পরিণত হয়েছে। এই সাবমেরিনটির নাম আইএনএস কুরসুরা। এটি এশিয়ার প্রথম সাবমারিন মিউজিয়ামগুলির মধ্যে একটি। এটি আগে ইন্ডিয়ান নেভির একটি যুদ্ধজাহাজ ছিল। ১৯৭১ সালের ইন্দো পাক ওয়ারে এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জলের নিচে দীর্ঘ সময় কাটিয়ে এটি শত্রুপক্ষকে বাগে আনার মিশন পরিচালনা করেছিল। এর অভিজ্ঞতাটি দ্য গাজি অ্যাটাক সিনেমাটির মতো। এখানে আছে ছোট্ট একটা বেসিন। বেসিনটির আশেপাশে প্রচুর যন্ত্রপাতি। ভাবুন তো, একটা আসল যুদ্ধজাহাজ যেটা একসময় সমুদ্রের গভীরে লুকিয়ে মিশন করত, আজ সেটা আমরা নিজের চোখে ভিতরে ঢুকে দেখছি। এটি হলো ছোট্ট একটি কেবিন। এখানে একজন নৌসেনা বসে আছেন। সাবমেরিনটি আসল, ভিতরে যন্ত্রপাতিও আসল, কিন্তু মানুষগুলি নকল। মানুষের জায়গায় মডেল বসানো হয়েছে। এটি হলো সোনার রুম। খুবই ছোট্ট একটি কেবিন, ভিতরে প্রচুর যন্ত্রপাতি দেখা যাচ্ছে। এখানে শব্দ তরঙ্গের ব্যবহার করে চারপাশের শত্রু জাহাজ বা বাধা শনাক্ত করা হতো। এর পাশাপাশি অনেকগুলো কেবিন আছে ছোট ছোট। কোনোটি কমান্ডারের কেবিন, কোনোটি নাবিকদের শোয়ার কেবিন, কোনোটি প্যান্ট্রি বা রান্নাঘর। যেমন এটি হলো নাবিকদের শোয়ার কেবিন। এখানে একটি মডেল বিছানায় শুয়ে আছে। যদিও এই কেবিনগুলি খুবই সরু এবং শোয়ার বিছানাগুলি খুবই সরু। সাবমারিনের ভিতরে হাঁটার জন্য খুবই সরু পথ। পথের দুদিকে সারি দিয়ে ছোট ছোট কেবিন তৈরি করা আছে। সাবমারিনের ভিতরে আবার ছোট করে নাবিকদের জন্য ডাইনিং রুম করা আছে। এই সাবমারিনটি ছিল ভারতীয় নৌবাহিনীর ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, যা ১৯৬৯ সালে রাশিয়ানদের দ্বারা নির্মিত। এই ডুবোজাহাজটি বাল্টিক সাগরের মধ্য দিয়ে ১৯৭০ সালে বিশাখাপত্তনমে পৌঁছায় এবং তারপর থেকে ভারতীয় নৌবাহিনীতে কাজ করে। দীর্ঘ ৩০ বছরের বেশি সময় দেশের সেবা করার পর
2001 সালে ক্রুশোরাকে অবসর দেওয়া হয়, কিন্তু এই সাবমারিনটিকে ভেঙে ফেলা হয়নি, বরং এটি একটি মিউজিয়ামে রূপান্তর করা হয়। ভিতরে ঢুকে প্রথমে যেই জিনিসটি আমাদের চোখে পড়ে সেটি হলো এখানে জায়গা খুবই কম, কারণ ভিতরে রয়েছে প্রচুর প্রচুর মেশিন। এত মেশিন দেখলে আমাদের মতো সাধারণ মানুষের প্রথম দিকে মাথাটা ঘুরে যাবে। একটি সাবমারিনে কত ধরনের মেশিন থাকে। সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা হলো টর্পেডো সেকশন, যেখান থেকে শত্রু জাহাজের দিকে টর্পেডো ছোড়া হতো। এই জায়গা থেকে নিচে যাওয়া যায়, সিঁড়ি দেওয়া আছে, তবে সিঁড়িগুলো সাধারণ সিঁড়ির মতো নয়। তবে এটি বিশ্বের খুব অল্প সংখ্যক জাদুঘরগুলির মধ্যে একটি, যা তার মূল কাঠামোকে ধরে রেখেছে। এখান থেকে এসির হাওয়া আসছে, এসির চেম্বার মতো করা। এখানে লেখা আছে কম্পার্টমেন্ট নাম্বার 4। এখানে নাবিকদের জন্য আরও 4টি বিছানা আছে এবং এখানেই রাখা আছে একটি ওয়াটারপ্রুফ স্যুট। এটি সাবমারিনের ক্রুদের জন্য জরুরি পরিস্থিতিতে জলের গভীরে সাবমারিন থেকে নিরাপদে বেরিয়ে আসার জন্য ব্যবহার করা হতো। এখানে আছে টিনড প্রভিশনস, টিনজাত খাদ্যদ্রব্য, টিনের কৌটোয় সংরক্ষিত খাবার। এখানে আছে ছোট্ট একটি রান্নাঘর যেখানে তৈরি হচ্ছে ইডলি। সাবমেরিনের ভিতরে কতটা রিস্কে রান্না করতে হয়, রান্নাঘরের ভিতরেও দেখুন কতগুলো মেশিন। এই সাবমেরিন দেখে আমাদের নৌসেনাদের একটা স্যালুট জানাতে চাই। তারা দিনের পর দিন কাটিয়েছেন এই জায়গায়। বাইরে থেকে দেখতে সাবমেরিনটি বেশ বড়, কিন্তু ভিতরে দুজন মানুষ পাশাপাশি ঠিকমতো হাঁটাচলা করার পর্যন্ত জায়গা হবে না। কতটা জীবন ঝুঁকি রেখে তারা এই সাবমেরিনে থাকেন শুধুমাত্র দেশ রক্ষার জন্য। তাদের কতটা ফোকাস থাকতে হয় এখানে এত মেশিনের মধ্যে চলাফেরা করার জন্য। যারা এখানে কাজ করতেন তাদের জীবনযাত্রা খুবই কঠিন ছিল। তাদের বিশ্রামের কোনো সময় ছিল না, যখন তখন তাদের ডিউটি করতে হতো। এখানে যে কোমরটি বসানো হয়েছে তারও আশেপাশে দেখুন কত মেশিন, এমনকি বেসিনের আশেপাশেও প্রচুর মেশিন। এই সাবমারিনে একসঙ্গে 60 থেকে 70 জন মানুষ থাকতেন, ভাবা যায়? তাদের মাসের পর মাস জলের নিচে থাকতে হতো। এখানে সূর্যের আলো ঢোকে না, হাওয়া বাতাস চলাচলের কোনো মাধ্যম নেই। কৃত্রিম বায়ুর মাধ্যমে তাদের জীবনযাত্রা চলত এই সাবমারিনে। তবে আইএনএস কুরসুরা শুধু একটি সাবমারিন নয়, এটি ভারতের নৌ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি ছিল কালভারি শ্রেণীর সাবমেরিন। যুদ্ধ চলাকালীন এটি আরব সাগরের উত্তর অংশে টহল দিত। এর মূল কাজ ছিল পাকিস্তানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ খুঁজে বার করা এবং সেগুলিকে ধ্বংস করা। কুরসুরা সাবমেরিনটি অবসরপ্রাপ্ত হলেও এটি ভারতীয় নৌবাহিনীর ড্রেসিং শিপ সম্মান অর্জন করেছে, যা সাধারণত সক্রিয় যুদ্ধজাহাজকে দেওয়া হয়। জলের নিচে নৌসেনাদের অসীম সাহসিকতা এবং চ্যালেঞ্জিং জীবনযাত্রাকে খুব কাছ থেকে অনুভব করতে হলে আইএনএস কুরসুরা পরিদর্শন করতে হবে। সাহস কাকে বলে এই সাবমেরিন আমাদেরকে শেখায়। আর সব থেকে ভালো লাগার বিষয় হলো আমরা নিজে এর ভিতরে ঢুকে সবকিছু স্বচক্ষে কাছ থেকে দেখতে পাচ্ছি। দক্ষিণ এশিয়ার প্রথম সাবমারিন জাদুঘরটি আপনাদের দেখালাম। এবার হোটেলের দিকে ফিরে যাচ্ছি। এটি হলো আরকে বিচ। এই বিচের ঠিক অপোজিটে পেয়ে যাবেন অনেকগুলি হোটেল। যদি কখনো অন্ধ্রপ্রদেশ আসেন অবশ্যই বিশাখাপত্তনম ঘুরে যাবেন, দারুণ একটি জায়গা। এই জায়কা লেখা গাড়িটিতে খাবার বিক্রি হচ্ছে। অন্ধ্রপ্রদেশেই একটা জিনিস দেখলাম, ছোট ছোট গাড়ি করে খাবার বিক্রি হয়। এখানে থাকা এবং খাওয়ার কোনো অসুবিধে নেই। প্রচুর হোটেল যেমন আছে থাকার জন্য, তেমনই প্রচুর খাবার দোকান আছে। এখানে আছে জিপ গাড়ি ছোট বাচ্চাদের জন্য। যেতে পারছি না। কিছুটা হাঁটার পরে অটো নিয়েছিলাম, আর হাঁটতে পারছিলাম না। অটো করে আসার সময় দেখলাম আরকে বিচের অপোজিটে মেলা বসেছে। প্রচুর খাবারের দোকান আছে, স্ট্রিট ফুড আছে। কুরসুরা জাদুঘরের একদম বিপরীতে আছে ফিল্টার কফির দোকান, পাওভাজির দোকান। আমরা আগেরবার যখন এই হোটেলে এসেছিলাম বাইরে ছিল রেস্টুরেন্টটা, এখন ভিতরে করেছে। এই বাইরের অংশটাতে ছিল প্রচুর খরগোশ, পায়রা। যাই হোক, চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এখন খাওয়া দাওয়া করে একটা ঘুম দেব। অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার।